একখানি মরচে ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া বা রামদা, আগার দিকে চওড়া ও বাঁকানো, বড় চওড়া ফলাটা তাহাতে রক্ত টকটক করছে রাঙা, একটু একটু রক্ত নয়, ফলাতে আগাগোড়া রক্ত মাখানো, মনে হয় যেন খানা খানা হইতে এমনিতে টপ টপ করে রক্ত ঝরিয়া পড়িতেছে। সেবায়েত বংশের ভদ্রাসন বাড়ি এটা। পুরনো জিনিসের গুদাম ওই চূড়াকুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খানা খানা তাহারাই রাখিয়াছিল হয়তো। মড়কের আগে বৃদ্ধের খাঁড়া রক্তমাখা হয়তো বা প্রবাদ। আবার মাথা ঘুরিয়া উঠিল। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন রঙ্কিনী দেবীর খড়গ। গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পাঠ ভাস্কর বন্দ্যোপাধ্যায়। রঙ্কিনী দেবীর খড়গ। জীবনে অনেক জিনিস ঘটে যাহার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতি প্রাকৃতিক বলিয়া অভিভূত করি। জানি না, হয়তো খুঁজিতে জানিলে তাহাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বাহির করা যায়। মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতা লব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো আমাদের থাকিতে পারে, ইহা লইয়া তর্ক করিব না। শুধু এইটুকু বলিব, সেরূপ কারণ যদিও থাকে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তাহা আবিষ্কার করা সম্ভব নয় বলিয়াই তাহাদিগকে অতি প্রাকৃতিক বলা হয়। আমার জীবনে একবার এইরূপ ঘটনা ঘটিয়াছিল, যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনও আমি খুঁজিয়া পাই নাই। পাঠকের কাছে তাই সেটি বর্ণনা করিয়াই আমি খালাস। তাহারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করিতে পারেন, যথেষ্ট আনন্দ লাভ করিব। ঘটনাটা এবার বলি। কয়েক বছর আগের কথা। মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন আমি মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলিয়া রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করিলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর তার চোখে ভালো লাগবে না। একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জড়িয়ে লম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলো অবস্থিত। সর্বশেষ বাড়িগুলির খিড়কির দরজা খুললেই দেখা যায় পাহাড়ের উপরের শাল, মহুয়া, কুচি, বিল্লবৃক্ষের পাতলা জঙ্গল, একটি সুবৃহৎ বটগাছ ও তাহার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাঁটার ঝোপ। আমি যখন প্রথম ও গ্রামে গেলাম, তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াইতে উঠিয়া এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখিতে পাইলাম। সঙ্গে ছিল আমার 2টি উপরের ক্লাসের ছাত্র, তাহারা মানভূমের বাঙালি। একটা কথা, চেরো গ্রামের বেশিরভাগ আদিবাসী মাদ্রাজি, যদিও তাহারা বেশ বাংলা বলতে পারে। অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করিয়াছে। কি করিয়া মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি আদিবাসী বসবাস করিতে শুরু করিল, তাহার ইতিহাস আমি বলিতে পারি না। মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশম মহাবিদ্যা মন্দিরের মতো ধরনটা। এই অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়ে নাই। এছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য। দক্ষিণের দেওয়ালের পাথরের চাই কিয়দংশ ধসিয়া পড়িয়াছে, দরজা নাই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যেও চারপাশে বন তুলসীর ঘন জঙ্গল। সন্ধ্যা আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন একটি অনুভূতির সঞ্চার করিল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটি ভয়ের। ভাঙা মন্দির দেখিয়া মনে ভয় কেন হইল, একথা তারপর বাড়ি ফিরিয়ে অনেকবার ভাবিয়াছি। তবুও অগ্রসর হইয়া যাইতেছিলাম মন্দিরটির ভালো করিয়া দেখিতে, একজন ছাত্র বাধা দিয়া বলিল, যাবেন না স্যার ওদিকে। কেন? জায়গাটা ভালো নয়, সাপের ভয় আছে, আর এই সন্ধেবেলা। তাছাড়া লোকে বলে অন্য রকমের ভয় ভীতিও নাকি আছে, মানে অমঙ্গলের ভয়, কেউ ওদিকে যায় না। ওটা কি মন্দির? ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার। কিন্তু আমাদের গাঁয়ের বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে পুজো হতে দেখেনি, মূর্তিও নেই বহুকাল। ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদাদের আমল থেকে। চলুন স্যার, আমরা আবার নাবি। ছেলেটা যেন একটু বেশি তাড়াতাড়ি কইতে লাগিল নাবিবার জন্য। মন্দির সম্বন্ধে 2-1 বৃদ্ধ লোককে ইহার পর প্রশ্ন করিয়াছিলাম,
কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করিয়াছি তাহারা কথাটা এড়াইয়া যাইতে চায় কেন। আমার মনে হইতেছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কোনো কথাবার্তা বলতে তারা ভয় পায়। আমিও আর সে বিষয়ে কাহারও কিছু জিজ্ঞাসা না করিয়া ছাড়িয়া দিলাম। বছরখানেক কাটিয়া গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা। অবসর সময় এ গ্রাম ও গ্রাম বেড়াইয়া এই অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করিতে লাগিলাম। এই বাতিক আমার অনেক দিনের। নতুন জায়গায় আসিয়া বাতিকটা বাড়িয়া গেল। চেরো গ্রাম হইতে মাইল 5-6 দূরে জয়চণ্ডী পাহাড়। সেখানে খাড়া উঁচু একটি অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিএনআর লাইনের একটি ছোট স্টেশনও সেখানে আছে। এই পাহাড়ের কাছে একটি ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। ইহাদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হইয়া গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করিতেন। পট পুঁথি সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা নামে চন্দ্রমোহন পাণ্ডার নিকট বসিয়া তাহাদের মুখে এদেশের কথা শুনিতাম। চন্দ্রপাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও। এদেশের প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের, বিশেষ করিয়া বাঘের, কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি, গল্প যে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনেছি। এবং এইসব গল্প শুনিবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিন বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে হানা দিয়েছি তার হিসেব লিখিতে পারিব না। মানভূমের এইসব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র হইতে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবনী মিষ্টিত ক্ষুদ্র গ্রামে বসিয়া বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলো শুনিবার সময় মনে হইত, এদেশে এইরূপ ঘটিবে ইহা বিচিত্র কি, কলিকাতা বা বালিগঞ্জের কথা তো ইহা নয়। কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বলিল, চেরো পাহাড়ের মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হইয়া বৃদ্ধের মুখের দিকে চাইলাম। রঙ্কিনী দেবী সম্পর্কে এ পর্যন্ত আমি আর কাহারও মুখে কোনো কথা শুনি নাই। সেই দিন সন্ধ্যায় আমার ছাত্রটির নিকট যা সামান্য কিছু শুনিয়াছিলাম তাহা ছাড়া। যাকেই জিজ্ঞাসা করেছি সেই চুপ করিয়া গিয়া অন্য কথা পাড়িয়াছে। চন্দ্রপাণ্ডা বলিলেন, রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় পায়। কেন বলুন তো? মানভূম জেলার আগে অসভ্য বুনো জাত বাস করত। এদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদের ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিল। রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীদের মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগে ওই মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে। এরকম অনেকবার হয়েছেও নাকি। একটা প্রবাদ আছে এই অঞ্চলে, দেশে মড়ক হবার আগে এরও খানা রক্তমাখা দেখা যেত। আমি যখন প্রথম এদেশে আসি, সে আর 40 বছর আগেকার কথা, তখন প্রাচীন লোকেদের মুখে কথা শুনেছিলাম। বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না, আমি এসব পর্যন্তই ভাঙা মন্দিরে কোনো বিগ্রহ দেখিনি। এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে। এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবায়েত এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল ওই চেরো গ্রামে। আমি প্রথম যখন এদেশে আসি তখন ও বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর খাড়া রক্তমাখা হওয়ার কথাও তার মুখে শুনি। এখন তাদের বংশে আর কেউ নেই। তারপর চেরো গ্রামে আর বহুদিন যায়নি। বয়স হয়েছে, বড় বেশি কোথাও আর বেরোই না। বিগ্রহের মূর্তি কি শুনেছিলাম? কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকারের নরমুণ্ড থাকতো অসভ্যতার আমলে। কত নরবলি হয়েছে তার লেখাজোখা নেই। এখনো মন্দিরের পেছনে জঙ্গলে একটি ঢিবি আছে, খুললে নরমুণ্ড পাওয়া যায়। সাধে এদেশের লোকে ভয় পায় শুনিয়া সন্ধ্যার পরে জয়চণ্ডী হইয়া ফিরিবার পথে আমারও গাটা কিরম ছমছম করিতে লাগিল। আরো বছর 2 সুখ দুঃখে কাটিল। জায়গাটা আমার এত ভালো লাগিয়া গেল যে হয়তো সেখানে আরো কয়েকদিন থাকিয়া যাইতাম। কিন্তু স্কুল লইয়া বাঙালির সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধিল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তাহারা দাবি করতে লাগিল কমিটিতে তাদের লোক বেশি থাকিবে। ইংরাজির মাস্টার একজন মাদ্রাজি রাখিতেই হইবে। আমি ইংরাজি পড়াইতাম। মাঝে আমার চাকরিটা রাখাই দায় হয়ে উঠল। সেই সময় আমাদের দেশে একটা হাই স্কুল হইয়াছিল। পূর্বে একবার তাহারা আমাকে লইয়া যাইতে চাইয়াছিল, ম্যালেরিয়ার ভয়ে যাইতে চাইলে। এখন বেগতিক বুঝিয়া দেশে চিঠি লিখিলাম, কিন্তু শেষ পর্যন্ত এইসব কারণে চেরোগ্রামের মাস্টারে আমার ছাড়িতে হয় নাই। কিসের জন্য ছাড়িয়ে দিলাম পরে সে কথা বলিব। এমন সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরোগ্রামে কি কারণবশত আসিয়াছিলেন। আমি তাহাকে অনুরোধ করিলাম আমার বাসায় একটু চা খাইতে হইবে। তাহার গরুর গাড়ি সমেত তাহাকে গ্রেপ্তার করিয়া বাড়ি আনিয়া তুলিলাম।
বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসেন নাই। বাড়িতে ঢুকিয়াই চারিদিকে চাইয়া বিস্ময়ের সুরে বলিলেন, এই বাড়িতে থাকেন আপনি? বলিলাম, আগে হ্যাঁ, ছোট গাঁ, বাড়ি তো পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরে থাকতাম। বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন। পুরোনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি, বেশ বড় বড় 3টি কামরা, একদিকে একটা যাতায়াতের বারান্দা, জবরদস্ত গরম, যেন খিলজিদের আমলের দুর্গ বা জেলখানা। হাজার ভূমিকম্প এ বাড়ি একটু চুনবালি খসাইতে পারবে না। বৃদ্ধ বসিয়া আবার বাড়িটার চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। ভাবিলাম, বাড়ির গঠন তাহার হয়তো ভালো লাগিয়েছে। বলিলাম, সেকেলের গঠন, খুব টনকো, আগাগোড়া পাথরে। চন্দ্রপাণ্ডা বললেন, সেই জন্য নয়, আমি বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো বীর সেবায়েতের বংশের। ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে এ বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ বেশ, অনেকদিন পরে বাড়িতে ঢুকলাম কি না, তাই বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30, এখন 60। তারপর অন্য কথা আসিয়া পড়িল। চা পান করিয়া বৃদ্ধ গরুর গাড়ি লইয়া চলিয়া গেল। আরও বছর খানেক কাটিয়াছে। দেশের স্কুলের চাকরি আশ্বাস পাইলেও আমি যাই নাই, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ মিটিয়া আসিয়াছিল। আপাতত আমার চাকরিটা বজায় রহিল বলিয়াই মনে হয়। চৈত্র মাসের শেষ, 5-6 ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নেমন্ত্রণ রক্ষা করিতে গিয়েছিলাম। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করিয়া রওনা হই। রবিবার ও সোমবার ফাঁকিয়া মঙ্গলবার দুপুরে বাসায় আসিয়া পৌঁছলাম। বলা আবশ্যক, বাসায় আমি একাই থাকি। স্কুলের চাকর রাখাউরিকে আমি সঙ্গে করিয়া লইয়া গিয়েছিলাম। বাহিরের দরজা তালা খুলিতেই রাখাউরি বলিয়া উঠিল, এ কিসের রক্ত দেখুন! চমকিয়া উঠিলাম। তা বটে, বাইরের দরজা চৌকাটের ঠিক ভেতর দিক হইতে রক্তের ধারা উঠোন বইয়া যেন চলিয়াছে। একটানা ধারা নয়, ফোটা ফোটা রক্তের একটি অবিচ্ছন্ন সারি, একেবারে টাটকা রক্ত। এইমাত্র সত্য কাহারও মুন্ডু কাটিয়া লইয়া যাওয়া হইয়াছে মনে হচ্ছে। আমি তো অবাক। কিসের রক্তের ধারা? কোথা হইতে আসিল? আজ 2 দিন তো বাসা বন্ধ ছিল। বাড়ির বাইরে উঠোনে রক্তের দাগ আসলো কোত্থেকে? তার উপর সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর, বেড়াল ও ইঁদুরের কথা মনে পড়িল। এক্ষেত্রে পড়াটাই স্বাভাবিক। চাকরকে বলিলাম, দেখ তো রে, রক্তটা কোন দিকে যাচ্ছে। এই সেই হুড়ো বেড়ালটার কাজ। রক্তের ধারা গিয়েছে দেখা গেল সিঁড়ির নিচে চোরাকুঠুরির দিকে। ছোট ঘর, ভীষণ অন্ধকার, এবং যত রাজ্যের ভাঙাচোরা পুরনো মাল ভর্তি বলিয়া কোনোদিন চোরাকুঠুরি খুলি নাই। চোরাকুঠুরির দরজা পার হইয়া বন্ধ ঘরের মধ্যে ধারাটার গতি দেখিয়া ব্যাপারটা কিছু বুঝিতে পারিলাম না। কতকাল ধরিয়া ঘরটা তালাবন্ধ। যদি বিড়ালের ব্যাপারই হতো, বিড়াল ঢুকিতেও তো ছিদ্রপত্র দরকার হয়। চোরাকুঠুরির তালা, লোহার শিকল চার দিয়া খোলা হইল। আলো জ্বালিয়া দেখা গেল ঘরটা পুরনো, ভাঙা, কোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরিচে ধরা সড়কি, ভাঙা টিন, শাবল প্রভৃতি হেস বোঝাই। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণার দিকে গিয়েছে। রাখাউরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করিয়া বলিয়া উঠিল, এ কি বাবু, এদিকে কি করে এমন দ্বারা রক্ত লাগিল? তারপর সে কি একটা জিনিস হাতে তুলিয়া ধরিয়া বলিল, দেখুন কাণ্ডটা বাবু। জিনিসটা হাতে লইয়া সে বাইরে আসিতে তাহার দিকে চাহিয়া আমি চমকাইয়া উঠিলাম। একখানি মরচে ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া বা রামদা, আগার দিকে চওড়া ও বাঁকানো, বড় চওড়া ফলাটা, তাহাতে রক্ত টকটক করছে রাঙা, একটু একটু রক্ত নয়, ফলাতে আগাগোড়া রক্ত মাখানো, মনে হয় যেন খানা খানা হইতে এমনিতে টপ টপ করে রক্ত ঝরিয়া পড়িতেছে। সেই মুহূর্তে একসঙ্গে অনেক কথা মনে পড়ল। 2 বছর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প। সেবায়েত বংশের ভদ্রাসন বাড়ি এটা। পুরনো জিনিসের গুদমে ওই চূড়াকুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খানাখানি তাহারা রাখিয়াছিল হয়তো। মড়কের আগে বৃদ্ধের খাড়া রক্তমাখা, হয়তো বা প্রবাদ। আবার মাথা ঘুরিয়া উঠিল। মড়ক কোথায় ভাবিতে পারিতাম, যদি সময় পাইতাম সন্দেহ করিবার, তো তাহা পাই নাই। পরদিন সন্ধ্যার সময় চেরো গ্রামে প্রবল কলেরা রোগের খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়াইয়া মড়ক দেখা দিল। প্রথমে চেরো, তার পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মড়ক বিস্তৃত হইল। লোক মরিয়া ধুলধাবাড় হইতে লাগিল। চেরো গ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হইবার জোগাড় হইল। মড়কের জন্য স্কুল বন্ধ হইয়া গেল। আমি দেশে পালাইয়া আসিলাম। তারপর আর কখনো চেরো গ্রামে যাই নাই।
গ্রীষ্মের বন্ধের পূর্বেই দেশের স্কুলের চাকরিটা পাইয়াছিলাম। সেই হইতে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করিয়া দেন মাত্র। মূর্খ জনসাধারণ তাহাকেই অমঙ্গলের কারণ ভাবিয়া ভুল বোঝে। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।